প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা গত ক্লাসে কোণ, রেখা, রেখাংশ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সো তোমরা যদি ওই ভিডিওটা না দেখো তাহলে ওই ক্লাসটাকে করে আসো, তারপর আমরা আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওইটা না বুঝলে কিন্তু এটা বুঝবা না। ওকে, তো চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই আসে যে ত্রিভুজ কি। তো এখানে দেখো ডেফিনেশন বলেছে যে তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আচ্ছা, যে কোনো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। আচ্ছা, তার মানে এই যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে তিনটি রেখাংশ, এটি একটি রেখাংশ, এটি একটি রেখাংশ এবং এটি একটি রেখাংশ। আমি যদি একটু নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা বি এবং এটা হচ্ছে সি। তাহলে এই যে এ বি সি তিনটি রেখাংশ দ্বারা এই যে আবদ্ধ ক্ষেত্রটা, এই যে এই ঘরটা, এটাকে আমরা বলছি কিন্তু ত্রিভুজ। আচ্ছা, এখন ত্রিভুজের এই যে দুইটি কি বলেছে দেখো, দুটি সাধারণ বাহুর, আমরা যদি একটু বলি যে ধরো এ বাহু আর যদি আমরা এই যে ধরো এ বি বাহু এবং আমরা যদি এসি বাহু নেই, এই দুইটা বাহুর যে সাধারণ বিন্দু হচ্ছে এ, এটাকে একটা বলা হয় শীর্ষবিন্দু। এই যে দেখো এটা শীর্ষবিন্দু বলছে। তাহলে এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তাহলে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে। ওকে, তো যাই হোক আমরা ত্রিভুজের এই জিনিসটা দেখলাম। এখন আমরা দেখব ত্রিভুজের প্রকারভেদ। ওকে, তো দেখো প্রথমে এখানে বলেছে আমাদের যে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কত প্রকার? কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? প্রথমে আসি সমকোণী ত্রিভুজ, তারপর সূক্ষ্মকোণী ত্রিভুজ, এরপরে আসি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার। আমরা কিন্তু আগের ক্লাসে দেখেছিলাম সমকোণ কি, সূক্ষ্মকোণ কি, স্থূলকোণ কি। তো এখন আসো সমকোণী ত্রিভুজ কাকে বলে। তো সমকোণী ত্রিভুজ বলেছে যে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ আমি যদি একটা চিত্র আঁকি, এই যে চিত্রটা আঁকলাম, এই যে ত্রিভুজটা আঁকলাম, খেয়াল করতে এই ত্রিভুজের কি এই কোণটা সমকোণ না, মানে 90 ডিগ্রি না? অবশ্যই, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। তার ডেফিনেশনটা কি? যে ত্রিভুজের একটি কোণ, দেখো শুধুমাত্র এই কোণটা কিন্তু সমকোণ, বাট এই কোণগুলো এইগুলো কিন্তু সমকোণ না। ওকে, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ। এখন একটা জিনিস মনে রাখবে এখানে, যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা, ওকে, সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহুটা থাকে এই বাহুটাকে বলা হয় অতিভুজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অতিভুজ, বা ইংলিশে এটাকে বলা হয় হাইপোটেনাস। ওকে, এটাকে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ বলা হয়। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, যাই হোক আমরা এটা বুঝলাম যে সমকোণী ত্রিভুজ বলতে কি বুঝি। এখন আমরা দেখব স্থূলকোণী ত্রিভুজ বলতে কি বুঝি। তো দেখো এখানে বলেছে যে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমরা কিন্তু একটু আগেও দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী ছিল, যে একটা কোণ সমকোণ ছিল, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ স্থূলকোণ হবে। তো স্থূলকোণ কীরকম ছিল আমরা কিন্তু দেখেছি, যে যেমন এটা একটা স্থূলকোণ। ওকে, কারণ এই স্থূলকোণটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়, 180 ডিগ্রির চেয়ে ছোটো হয়। তাহলে এই রকম যদি কোনো ত্রিভুজ থাকে সেটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। কেন? কারণ এই কোণটা খেয়াল করো, এটা হচ্ছে একটা স্থূলকোণ। ওকে, তাহলে এইটা হলো 120 ডিগ্রি ধরলাম, এটা একটা স্থূলকোণ। তাহলে এই যে এই ত্রিভুজটা, এটার নামকরণ যদি আমরা করি এ বি সি, তাহলে এখানে এ বি সি হলো একটা স্থূলকোণী ত্রিভুজ। কেন? কারণ এর একটা কোণ স্থূলকোণ। আচ্ছা, এরপরে আমরা আসি সূক্ষ্মকোণী ত্রিভুজ কি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। যেমন আমি যদি একটা তোমাদের ত্রিভুজ এঁকে দিই, দেখো মনে করো যে এই ত্রিভুজটা, এর প্রত্যেকটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ। দেখো একটাও কিন্তু 90 ডিগ্রি বা স্থূলকোণ এগুলো নাই, প্রত্যেকটাই কি 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্মকোণ। তাহলে যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, সেই ধরনের ত্রিভুজকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। বুঝেছ? তো সূক্ষ্মকোণী ত্রিভুজ গেল। এখন আমরা দেখব যে বাহুভেদে ত্রিভুজকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। কোণ ভেদে তো দেখলাম, এখন দেখব বাহুভেদে কত প্রকার। তো বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কোণ ভেদে যেমন তিন প্রকার ছিল, বাহুভেদেও তিন প্রকার। সেগুলো কি কি? 1 সমবাহু ত্রিভুজ, 2 সমদ্বিবাহু ত্রিভুজ, 3 বিষমবাহু ত্রিভুজ।
ওকে, কি কি? সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো এখন আমরা প্রথমেই আলোচনা করব সমবাহু ত্রিভুজ সম্পর্কে। তো এটা দেখো এখানে বলেছে যে সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই সমান। তার মানে যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম এবং এই তিনটা বাহুই সমান। ওকে, এখন তুমি বলতে পারো যে স্যার আপনি মাঝখানে এইভাবে কেটে দিলেন কেন? এই কেটে দেওয়া না, এটা এই দাগ তিনটা দেখেই বুঝতে হবে যে এই তিনটা বাহু আসলে কি, এই তিনটা বাহু সমান। অনেক সময় তোমার বইয়ে কিন্তু বলা থাকবে না যে এরা সমান, জাস্ট এইরকম মাঝখানে জাস্ট দাগ দেওয়া থাকবে। এই দাগ দেওয়াটা দেখলে তোমাকে বুঝতে হবে যে এরা সমান। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে এ বি সমান বিসি সমান সিএ। যেহেতু এই তিনটা বাহু সমান তাই এদেরকে সমবাহু ত্রিভুজ বলে। এখন আমরা আরেকটা জিনিসও মনে রাখবো, সমবাহু ত্রিভুজের যে তিনটা কোণ, অর্থাৎ এই কোণটা এবং এই যে এই কোণটা, এই তিনটা কোণও সমান। অর্থাৎ অ্যাঙ্গেল এ ইকুয়াল অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল সি। তাহলে বলতো তিনটা কোণই যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণের মান কত? প্রত্যেকটা কোণের মান হলো 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটা মনে রাখবে। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? খেয়াল করো, যেহেতু তিনটা কোণই সমান, আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 60 ডিগ্রি, বা এই যে যেটাকে আমরা বলছি 60 ডিগ্রি। তার মানে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত? প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। ওকে, এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি। তাহলে সমদ্বি, এই দ্বি কথাটা মানে কি? দ্বি মানে হচ্ছে দুই। তো দ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান। তাহলে যে ত্রিভুজের দুইটা বাহু সমান সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো, যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এখানে এই বাহুটা এবং এই বাহুটা সমান। অর্থাৎ আমি যদি নামকরণ করি এ বি সি, তাহলে এখানে এ বি এবং এসি বাহুটা সমান। তো যেহেতু দুইটা বাহু সমান তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আচ্ছা, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম যে বাহু দুটি সমান হয়। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন তিনটা কোণ সমান ছিল, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি ছিল, এখানে তিনটা কোণ না, এখানে দুইটা কোণ সমান হবে। কোন দুইটা কোণ? এই যে ভূমি সংলগ্ন কোণ দুইটি, অর্থাৎ এই যে এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুইটি কিন্তু সমান। অর্থাৎ অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল সি। কি বুঝেছ এই জিনিসটা? অ্যাঙ্গেল বি ইকুয়াল অ্যাঙ্গেল সি। আচ্ছা, এবার আমরা দেখব বিষমবাহু ত্রিভুজ বলতে কি বুঝি। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এর একটা বাহু সমান হবে না। তো এখানে দেখো এটাই বলেছে, যে ত্রিভুজে কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। ওকে, অর্থাৎ ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, দেখো এখানে কোনো বাহুই কিন্তু সমান নয়। ওকে, এ বি বাহু, এসি বাহু এবং বিসি বাহু কোনো বাহুই সমান নয়। তার মানে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। যেহেতু কোনো বাহু সমান নয় সেহেতু এর কোনো সমান নয়। ঠিক আছে, অর্থাৎ এ কোণ বি কোণ সি কোণ এরা পরস্পর সমান নয়, এরা আলাদা আলাদা, এটার মান ভিন্ন। ওকে, তো আমরা ত্রিভুজের যে কনসেপ্টটা দেখলাম, মানে বিভিন্ন কোণগুলো দেখলাম, এখানে আমাদের আরও দুইটা কোণ এখন একটু জানতে হবে, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই যে মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম, তো একটা ত্রিভুজের আসলে তিনটা কোণ, এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই তিনটা কোণ বেসিক্যালি এরা হচ্ছে অন্তস্থ কোণ। এরা কি কোণ? অন্তস্থ কোণ, বা এটাকে বলা হয় ইন্টারনাল অ্যাঙ্গেল। আর এই কোণের, অন্তস্থ কোণের বাহিরের যে কোণটা থাকে, ঠিক আছে, তিনটা তো অন্তস্থ কোণ, আর বাহিরের যে কোণটা থাকবে এটাকে বলা হয় বহিস্থ কোণ। তার মানে এটা একটা বহিস্থ কোণ। আবার আমি যদি একটু এই বাহুটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এটা আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। ওকে, তারপরে আমি যদি এই দিকে এই বাহুটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এখানে আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হবে, বা যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে এখানে আরেকটা বহিস্থ কোণ উৎপন্ন হবে। একইভাবে সিমিলারলি আমরা যদি এই বাহুটাকে বাড়িয়ে দিই তাহলে এখানে একটা বহিস্থ কোণ, আবার যদি এই বাহুকে বাড়িয়ে দিই এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হতে পারে। তাহলে একটা ত্রিভুজের দেখো তিনটা অন্তস্থ কোণ এবং এভাবে 6টা বহিস্থ কোণ উৎপন্ন হতে পারে একটা ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা, এটা কেন আমি বললাম এটা একটু পরে তোমরা বুঝতে পারবা যে কেন বলেছি। সেটার মধ্যে এখানে আসো, প্রথম দেখো এখানে বলেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তো প্রথম যে তথ্যটা বলেছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার বৃহত্তম বাহুর চেয়ে বড়।
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল, মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম যে এ বি সি। সো আমরা এখানে চিত্র দেখে এই বুঝতে পারছি যে এখানে এই বিসি বাহুটা হচ্ছে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, আর এ বি এবং এসি হচ্ছে ছোট। তো যে কোনো দুই বাহুর যোগফল, অর্থাৎ আমি যদি ছোট দুই বাহু নেই এ বি প্লাস এসি, এই দুটা বাহু যদি যোগফল নেই, এদের যোগফল অবশ্যই বড় বাহুর চেয়ে বড় হবে। অর্থাৎ এই যে বৃহত্তম বাহু ছিল বিসি বাহু, তাহলে এই দুটো যদি আমি যোগ করি এ বি এবং এসি, তাহলে অবশ্যই এই যোগফলটা বিসি বাহুর চেয়ে বড় হবে। এখন এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিছু প্রশ্ন ক্যারেক্ট করে যে এসেছিল। তো একটা প্রশ্ন যদি বলি, ধরো তোমাকে বলা হলো যে নিচের কোন তিনটি রেখা দ্বারা একটি ত্রিভুজ আঁকা যাবে। তো আমি অপশন দিলাম 1 2 3। বলো তো এই তিনটা রেখা দ্বারা, মনে করো তিনটা রেখা আছে, যেটার একটা হচ্ছে 1 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 2 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 3 সেন্টিমিটার। এবার যদি আমি তোমাকে বলি যে এটা দ্বারা কি একটা ত্রিভুজ আঁকা যাবে, তুমি বলতে পারো যে হ্যাঁ স্যার আঁকা যাবে, অথবা মানে ম্যাক্সিমামই মনে করে যে আঁকা যাবে। কিন্তু উত্তর হচ্ছে আঁকা যাবে না। কেন জানো? কারণ এখানে দেখো ছোট বাহু কোন দুইটা, ছোট বাহু হচ্ছে একটা হচ্ছে 1 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি পাচ্ছি 3। তো আমার কিন্তু দেখো বৃহত্তম বাহু হচ্ছে বড় হচ্ছে না। যদি বড় না হয় তাহলে কিন্তু এটা দ্বারা তুমি ত্রিভুজ তৈরি করতে পারবে না। যদি এখানে 1 2 3 না থেকে যদি এখানে এরকম থাকতো যে 1 2 এবং 5, যে 2 3 এবং ধরো 4 এইটা দেয়া আছে, এইটা দিয়ে কিন্তু একটা ত্রিভুজ ফর্ম করা যাবে। কেন? কারণ ছোট বাহু দুটো হচ্ছে একটা 2 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার, তাহলে এই দুটো যোগ করলে 5, এই 5 হচ্ছে 4-এর চেয়ে বড়, তার মানে এটা একটা ত্রিভুজ ফর্ম করা যাবে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে যে ছোট বাহু দুটোর যোগফল অবশ্যই বড় বাহুর চেয়ে কী হবে? বড় হবে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। এরপরে আমরা আসি, দেখো এখানে বলেছে যে একটি বহিস্থ কোণের মান, ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এখানে এই কথাটা লিখে নাও যে ত্রিভুজের একটি বহিস্থ কোণের মান তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এটা হয়তো অনেকেই বুঝে নাই, আমি একটু এটা ক্লিয়ার করে দিই। মনে করো নামকরণ করে যে এ বি সি এবং ডি। ওকে, তো এখানে বলছে যে এখানে অন্তস্থ কোণ কোনটা? আমরা জানি একটু আগেই দেখেছি একটা ত্রিভুজের 3টা অন্তস্থ কোণ থাকে। এ একটা অন্তস্থ কোণ, বি একটা অন্তস্থ কোণ এবং সি একটা অন্তস্থ কোণ। আর এই দেখো তো এ সি ডি, এটা একটা কী কোণ? এটা হচ্ছে একটা বহিস্থ কোণ। তা আমাদের এই তথ্য মানে এখানে বলেছে যে বহিস্থ কোণের মান, অর্থাৎ এই যে এই বহিস্থ কোণটার মান এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমান। তার মানে এই কোণটার বিপরীত অন্তস্থ কোণদ্বয় কোনগুলো? বিপরীত অন্তস্থ কোণদ্বয় হচ্ছে একটা হচ্ছে এই যে এই কোণটা, এই যে এটা কোণ এবং এই কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয় হচ্ছে এই যে এই কোণ এবং এই কোণ। তার মানে এই কোণটার মান হবে, এই বহিস্থ কোণের মান হবে এই দুটো অন্তস্থ কোণদ্বয়ের যোগফল। অর্থাৎ আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ সি ডি এর মান হবে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। বুঝতে পেরেছ? এখন আসি যে এটা কেন হবে। আমরা তো বুঝলাম যে হ্যাঁ এই অন্তস্থ কোণটার মান, বহিস্থ কোণটার মান এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হবে। এখন আসো কেন হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটা একটু দেখি, খেয়াল করো এখানে আমি যদি এখানে অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এসিডি নেই, দেখো তো পুরোটা মিলে 180 ডিগ্রি হয় কি না? যে অ্যাঙ্গেল সি নিলাম এবং অ্যাঙ্গেল এসিডি নিলাম, পুরোটা মিলে 180 ডিগ্রি। কারণ এখানে আসলে দেখো এখানে একটা তোমার সরল কোণ উৎপন্ন হবে, এই পুরোটা মিলে একটা সরল কোণ উৎপন্ন হবে, তার মানে এটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এবার আসো এই ত্রিভুজ এ বি সি এর তিনটার মান কত? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, তিনটার মানও 180 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি যে
এই যে এইটা ইকুয়াল এইটা, অর্থাৎ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, এটা লেখা যায়। এখন যেহেতু এটা একটা সমীকরণ এবং সমীকরণের উভয় পাশে দেখো এখানে আমাদের অ্যাঙ্গেল সিটা আছে, তাহলে অ্যাঙ্গেল সি বাদ, তাহলে আলটিমেটলি আমাদের কী পেলাম আমরা এখানে? আমরা পেলাম অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তো আমরা তো এটাই বললাম যে এই যে অ্যাঙ্গেল এ সি ডি অর্থাৎ এই কোণটা হবে এর বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। কি বুঝেছ এটা? তো যাই হোক, এটা কিন্তু এটাও গুরুত্বপূর্ণ একটা জিনিস, ত্রিভুজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা তথ্য। তো এবার আসলে আমরা বিভিন্ন ত্রিভুজ রিলেটেড বিভিন্ন কোণের মান নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাকে বলেছে যে এক্স এর মান কত হবে। তো আমরা যদি এই ম্যাথটা করি তাহলে এখানে দেখো এই অংশটা হচ্ছে 80 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে 80 আর 40 কত হলো? 80 আর 40 হলো তোমার 120 বা 120 ডিগ্রি। তো এই দুইটা যদি 120 হয় তাহলে আমরা বুঝতে পারছি এইটা হবে, এই যে এই অংশটা হবে 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ এই তিনটা কোণ মিলে হবে 180, তার মধ্যে দুইটা মিলে অলরেডি 120 হয়েছে, তাহলে এটা হবে 120 থেকে 180 থেকে যদি আমি 120 করে দেই, 180 থেকে যদি আমি 120 মাইনাস করে দেই তাহলে আমি পাবো 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আচ্ছা, তো আমাদের চেয়েছে তো এক্স এর মান, তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হবে 120 ডিগ্রি। কারণ কি? কারণ এই সম্পূর্ণটা মিলে আবার আমাদের এক সরল কোণ উৎপন্ন হবে, তো এই জন্য এটা হবে 120 ডিগ্রি। তো এই যে দেখো এইভাবে কিন্তু ম্যাথগুলো করতে হয়। এবার আমি যদি একটা প্রশ্ন করি যে এই যে নিচের যে ত্রিভুজটা আমি যদি নামকরণ করি যে এ বি সি ডি, আমি যদি তোমাকে বলি যে এবিসি একটি কি ধরনের ত্রিভুজ, উত্তর হবে এটি একটি তোমার বিষমবাহু ত্রিভুজ। কেন? কারণ এই দেখো এর তিনটা কোণ কিন্তু সমান না, ঠিক আছে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এটা হতে পারে। আবার আমি যদি এটা কোণ ভেদে বলি যেটা কোণ ত্রিভুজ, তাহলে এটাকে আমরা বলতে পারি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এর প্রত্যেকটা কোণেই সূক্ষ্মকোণ। ওকে, তো এবার আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখব। সো এই ম্যাথটা খেয়াল করো, এখানে দেখো এই কোণটা বলেছে 90 ডিগ্রি, আর বাকি এই যে মাঝখানে আমরা যেহেতু এই যে এই দুটো দাগ দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা দাগ এবং এখানে একটা দাগ, তো এই দাগ দুটো দেখে বুঝতে পারছি এরা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই দুইটা বাহু সমান, অর্থাৎ এবি এবং এসি সমান। তো আমরা দেখেছিলাম যে যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে তার ভূমি সংলগ্ন কোণগুলো সমান হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান। আচ্ছা, এখন আসো এই কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বাকি দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে? দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, কারণ তিনটার সমষ্টি, এই তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180, তার মধ্যে অলরেডি উপরেরটা এই যে এইটা হচ্ছে 90, তাহলে বাকি দুইটা মিলে কত হবে? বাকি দুইটা মিলে হবে 90। এখন এই বাকি যে দুইটা কোণ আছে অর্থাৎ বি কোণ এবং সি কোণ, এই দুইটা কোণ আবার সমান, কারণ এরা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি 90কে 2 দ্বারা ভাগ করি তাহলে আলটিমেটলি পেয়ে যাবো 45 ডিগ্রি। তার মানে আমাদের এটাও 45 ডিগ্রি এবং এটাও 45 ডিগ্রি। তো এবার তো আমাদের চেয়েছে এক্স এর মান কত, তাহলে এইটা যদি 45 হয় তাহলে এটা কত হবে? এই সম্পূর্ণটা মিলে তো একটা সরল কোণ হবে, তাহলে আমরা 180 থেকে যদি আমরা 45 বাদ দিয়ে দিই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তো সেটা হবে আমাদের 135 ডিগ্রি, 135 ডিগ্রি। বুঝেছ এটা? এরপরে আরেকটা ম্যাথে আসো, খেয়াল করো এই ম্যাথটাতে বলেছে যে এতটুকু হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা 150 ডিগ্রি, আর এই এক্স এর মান কত? আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি যে এ বি সি এখানে একটা ত্রিভুজ ফর্ম করে, যেখানে এইটা যদি 30 ডিগ্রি হয় এটার বিপ্রতীপ কোণ কোনটা? এটা, তার মানে এটাও 30 ডিগ্রি হবে। আমরা দেখেছি যে বিপ্রতীপ কোণগুলো সমান হয়। আচ্ছা, এবার আসো এইটা যদি 150 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 30 ডিগ্রি। কেন 30 ডিগ্রি? কারণ এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়, সম্পূর্ণটা মিলে 180, তার মধ্যে একটা যেহেতু 150, বাকিটা হবে 30। তাহলে 30 আর 30 কত হলো? 30 আর 30 60, তাহলে বাকি এই কোণটা হবে 180 থেকে আমরা যদি দুইটা কোণ বাদ দিই, অর্থাৎ দুইটা কোণ মিলে 60 ডিগ্রি হয়, তো দুইটা বাদ দিলে আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। তার মানে এই কোণটার মান কত? এটা হয়ে যাবে 120 ডিগ্রি। এখানে খেয়াল করো, এখানে এই যে দেখো 3 বাহুর মাঝখানে এভাবে দাগ কাটা আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ।
যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। ওকে, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি। তো এটা যদি 60 হয় তাহলে এক্সের মান কত হবে? বোঝা যাচ্ছে 120, কারণ এখানে একটা সরল কোণ উৎপন্ন হবে সম্পূর্ণটা মিলে। তো একইভাবে ওয়াই এর মানও কত হবে? ওয়াই এর মান হবে 120। সো আমাদের প্রশ্নে, আচ্ছা প্রশ্নটা বলা ছিল যে এক্স প্লাস ওয়াই সমান কত। যদি আমি এইটা বলি যে এক্স প্লাস ওয়াই সমান কত, তাহলে 120 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, সো দুইটা যোগ করলে হয় 240 ডিগ্রি। সো এটাও মনে রাখবে যে যদি কখনো এরকম তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, সেই ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হবে। তাহলে বাকি যদি বাইরের কোনো বহিস্থ কোণ বলে সেটার মান হবে 120 ডিগ্রি। সো এই ম্যাথটা খেয়াল করো, দেখো এখানে বলেছে এক্সের মান কত, তবে এখানে এই যে এই কোণটা মান দেওয়া আছে এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এটার বিপ্রতীপ কোণ কোনটা? এটা, তাহলে এটাও হবে 60 ডিগ্রি। তো এটা যদি 60 হয় তাহলে এখন এই দুটো হচ্ছে সমান, এই বাহু দুটো সমান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে এই কোণ এবং এই কোণ দুটোও সমান। তাহলে একটা যদি 60 হয় বাকি দুইটা মিলে হবে 120। সো ওই দুটো আবার সমান, তাহলে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো প্রত্যেকটা হচ্ছে 60। তার মানে এইটা হচ্ছে 60, এটাও 60। তাহলে এক্সের মান কত? এক্সের মান হবে 120 ডিগ্রি। সো এই ম্যাথটাতে খেয়াল করো, এখানে একটা বৃত্ত আছে এবং বৃত্তের ভিতরে আরেকটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন বলেছে অ্যাঙ্গেল এক্স, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটার মান কত। তো এখন কিন্তু এখানে কিন্তু দেখো বলা নাই যে এই দুটো বাহু সমান, এখানে কিন্তু কোনো এরকম দাগ নেই। বাট আমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে এই দুটো বাহু সমান। কেন সমান বলো তো? এই যে মাঝখানে যেটা আছে এ হচ্ছে এই বৃত্তটার কেন্দ্র। এ কি? এই বৃত্তটার কেন্দ্র। তো যদি কেন্দ্র হয় তাহলে এখানে কি আমরা বলতে পারি না এখানে এবি হচ্ছে একটা আমাদের ব্যাসার্ধ? এবি আমাদের কি? ব্যাসার্ধ। একইভাবে এসিও একটা ব্যাসার্ধ। আর আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে এই বাহুটা এবং এই বাহুটা সমান। যেহেতু এই দুইটা বাহু সমান, তার মানে আলটিমেটলি এর একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণ দুটো সমান হবে। তাহলে একটা যদি 90 হয় বাকি দুইটা মিলে 90 হবে। সেই 90কে আবার 2 দ্বারা ভাগ করো, তাহলে 45 ডিগ্রি পাবা। তাহলে এক্স এর মান কত? 45 ডিগ্রি। ওয়াই এর মান কত? 45 ডিগ্রি। সো এইভাবে কিন্তু তুমি এই ম্যাথগুলো করতে পারবে। সো আমি তোমাদেরকে আজকের ক্লাসে ত্রিভুজ রিলেটেড যে কোণের মান নির্ণয়গুলো ছিল সেগুলো দেখিয়েছি। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে চতুর্ভুজ রিলেটেড বা আরও অন্যান্য যে কোণের মান নির্ণয়গুলো আছে আমরা সেগুলো দেখব। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।